আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই আলোচনাটা এমন একটা সময় করছি যে আমার কাছে মনে হয়েছে যে দেশ বুঝি একটা সংঘাতপূর্ণ অবস্থায় অথবা দুটো গ্রুপের সঙ্গে একটা মুখোমুখি অবস্থায় রয়েছে। কারণ আমি এর আগে কখনো সেনাবাহিনীর সঙ্গে কোনো রাজনৈতিক শক্তির এরকম মুখোমুখি অবস্থান খুব সম্ভবত আমি নিকট অতীতে দেখিনি। এটা কেন হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা একটু জরুরি ভিত্তিতে যে যাকে নির্বাচন করেছে এবং যার সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ হয়েছে, আমার কাছে মনে হয়েছে উনি এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তি হবেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জানি পপের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট এই সমস্ত বিষয়ে তিনি খুব ভালো জ্ঞান রাখেন এবং বিভিন্নভাবে সামরিক বাহিনীর সঙ্গে নানাভাবে সম্পর্কিত ব্যক্তি, জনাব অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। নাজমুল হাসান কলিমুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। আপনি ব্যস্ততার মধ্যে আছেন, রাস্তায় আছেন, কোথাও যাচ্ছেন, এর মধ্যেও আপনি রাজি হয়েছেন। আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ। আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। জি, আপনি নিশ্চয়ই আজকে সারাদিনের ঘটনা প্রবাহ খেয়াল করেছেন যে একটা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির একজন নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ, তিনি আজকে থেকে 10 দিন আগে 11 মার্চের একটা ঘটনা, 11 মার্চ দুপুর 2:30টার সময় ওনাকে কিভাবে সেনানিবাসে উনি সঙ্গে মিটিং এ ছিলেন, ওখানে তাকে কি বলা হয়েছে, কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে বলে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, এই যে বিষয়গুলো, এটা নিয়ে আজকে বেশ আমি দেখলাম যে অনেকে এটা মিছিল করেছে এবং সেনাবাহিনীও বোধহয় কিছুটা অস্থিরতা অথবা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করলাম না, আমি পুরো বিষয়টা সামগ্রিকভাবেই আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। বিষয়টা খুবই স্পর্শকাতর, এতে কোনো সন্দেহ নেই। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা, তিনি একটা খোলামেলা সোশ্যাল মিডিয়ামে একটা স্ট্যাটাস হাজির করেছেন, যা আপনার জানা যাচ্ছে এর মাধ্যমে যে মার্চের 11 তারিখে আমাদের মাননীয় সেনা প্রধান তার প্রতিনিধিদের সঙ্গে তার একটা মিথস্ক্রিয়া ঘটেছে এবং সেখানে যে প্রস্তাবটি তার সঙ্গে না, আমি আপনাকে মাঝখানে একটু থামাচ্ছি। আপনি সেনা প্রধানের কথা বলেন, আপনি কি ওই স্ট্যাটাসে কোথাও বুঝতে পেরেছেন যে উনি সেনা প্রধানের সঙ্গে মিটিং করেছিলেন? এ ধরনের কিছু কি ক্লিয়ার? আমি খেয়াল করেন যেটা বলেছি, হয় তিনি অথবা তার প্রতিনিধি। ওকে, আমি সেই জন্যই ওই ফাঁকটা রেখেছি, কারণ হচ্ছে আপনার প্রোটোকলের একটা বিষয় আছে। এখন সেনা প্রধান মাননীয় তার কাউন্টার পার্ট, ধরুন মাননীয় নৌবাহিনী প্রধান কিংবা মাননীয় বিমান বাহিনী প্রধান, একটা র্যাঙ্কের বিষয় আছে না? বা ধরুন তার মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ইউনূস, ওই রকম একটি সেনানে বৈঠক হতে পারে। অথবা যখন এই সরকার গঠনের প্রক্রিয়া চলছিল, তখন তিনি আমাদের প্রতিম সহকর্মী, বর্তমানে মাননীয় মন্ত্রী হিসেবে, মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল, তার সঙ্গেও বৈঠক করেছেন। তো সেটা তো একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতি। আর এখন এই সময়ে আপনার যেই বৈঠক, তা আপনার এক ধরনের, আপনি বলতে পারেন যে যেহেতু দে আর ইন দ্য সেম বোট, দে সাপোর্ট দ্য সেম রেজিম, এবং বিপ্লবোত্তর যে সরকার, সেই সরকারের নানান দায়িত্বে তারা আছেন পরোক্ষ প্রত্যক্ষ ভাবে, এবং সেই সঙ্গে এই বিপ্লবের শরিকানা যদি বলেন, সেখানে আমাদের সশস্ত্র বাহিনীকে বাদ দিয়ে কোনো কিছু কিন্তু কল্পনা করা সুযোগ নেই। এই জন্যে যে
মাননীয় সেনা প্রধান যখন দরবার করলেন তার আন্ডার কমান্ডারদের সঙ্গে, এবং তারপর এই আন্ডারস্ট্যান্ডিং এ সবাই আসলেন যে নিরস্ত্র জনগণের উপরে তারা গুলি বর্ষণ করতে অপারগ, এবং জি এই যে সিদ্ধান্তটি সেটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। আপনি যদি সেভাবে চিন্তা করেন, এক ধরনের বিদ্রোহের সামিল সরকার প্রধান বা প্রতিরক্ষা মন্ত্রীর যে সিদ্ধান্ত তার বিপরীতে গিয়ে সেই ঝুঁকিটা তারা নিয়েছেন। সুতরাং একা যে হাসনাত বা তার সহজ যোদ্ধারা যারা ছাত্র জনতা তারা যে এককভাবে শুধুমাত্র ঝুঁকি নিয়েছেন তা তো নয়। এখন দেখুন, হাসনাতের মতো যারা আপনার সমন্বয়ক ছিলেন তারা কিন্তু ওই অর্থে চাকরিরত ছিলেন না। সেই রাইট দৃষ্টিকোণ থেকে দেখলে মাননীয় সেনা প্রধান এবং তার সহকর্মীদের ঝুঁকি কিন্তু আরো অনেক বেশি। আপনার তারা রাইট চাকরিরত আছেন, তাদের কোর্ট মার্শাল হতে পারতো, তাদের মৃত্যুদণ্ড হতে পারতো, অনেক কিছু হতে পারতো। তো সুতরাং ঝুঁকি বিবেচনায় কোনো অংশে তাদের কম বলা যাবে না। রাইট ফলে আপনার এই যে মালিকানা শরিকানা বিপ্লবের সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার তাকে যথাযথ মর্যাদা দিতেই হবে, এবং সেটি তিনি ডিজার্ভ করেন। আমাদের মাননীয় সেনাপ্রধানের কথা বলছি বা তার সহকর্মীদের কথা জি বলছি, যারা জি পিপল ইন ইউনিফর্ম, তাদেরকে কোনো অবস্থায় তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। এবং আপনার তারা জুনিয়র পার্টনার, আর আমাদের ছাত্র সমন্বয় একটা সিনিয়র পার্টনার, এটা ভাবার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তাহলে এখন যে কথাটা উনি বলছেন, মানে হাসনাত সাহেব যে কথাটা বলছেন, যে আওয়ামী লীগকে একটু রিফাইন্ড ফর্মে আবার পুনর্বাসিত করার অথবা মানে রাজনীতিতে পুনর্বাসিত করার একটা যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর প্রস্তাবটা সেনাবাহিনীর পক্ষ থেকে এসেছে। যে আওয়ামী লীগের মানে যদি তারা এই ধরনের প্রস্তাব দেয় তাহলে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি তাদের জন্য দেওয়া ঠিক, অথবা দিয়েছে কিনা আদৌ, অথবা হাসনাতের যে বক্তব্য সেই বক্তব্যের অনেকে বলছে সেই বক্তব্য সঠিক কিনা অথবা গল্প কিনা, এটা নিয়ে বা আপনার মূল্যায়নটা কি হতে পারে? দেখুন, আমি আপনার আমাদের ছাত্র সমন্বয়ক বিপ্লবের অন্যতম কাণ্ডারি হাসনাত মহোদয়ের যে ব্যাখ্যান সেটিকে আমি বেনিফিট অফ ডাউট দিতে রাজি আছি। একেবারে গাল গল্প আচ্ছা বলে উড়িয়ে দিতে হবে এমনটি আমি মনে করি না। জি আবার যে বিষয়টা নিয়ে অভিযোগটা করা হচ্ছে যে সেনা প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে, আসলে কিন্তু প্রস্তাবটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রথম যে চাউর করা হয়েছে তা তো নয়। আমার পরিষ্কার মনে আছে যুক্তরাজ্যের একজন মন্ত্রী তিনি প্রথম ইনক্লুসিভ নির্বাচনের আহ্বান জানিয়েছেন, প্রত্যাশা ব্যক্ত করেছেন এই বিপ্লব উত্তর কালে। এবং এর পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও কিন্তু ওই যে মানবাধিকার রিপোর্ট, রাইট রাইট হ্যাঁ সেখানেও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের তাগাদা প্রদান করা হয়েছে, যেখানে জি রাষ্ট্রপুঞ্জ বিশ্ব সম্প্রদায় বা আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের অভিপ্রায় ব্যক্ত করেন, সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যদি তা রিট্রেট করা হয় অথবা তার প্রতিধ্বনি করা হয় তাতে কোন রকমের অন্যায় হয়েছে বলে আমি মনে করি না। এমনকি আপনি দেখেন গতকালকেও আমরা দেখলাম কিন্তু যে প্রফেসর ইউনূসও কিন্তু বললেন যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় নেই। তাহলে এদের তিনি আন্দোলন সঠিক সঠিক বক্তব্যই রেখেছেন, কারণ যদি নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বসেন বা অভিপ্রায় ব্যক্ত করেন তাহলে তো তিনি নিরপেক্ষতা হারাচ্ছেন। এই অন্তর্বর্তী সরকার কিন্তু তখন নিরপেক্ষতা হারায়, এই অভিযোগে অভিযুক্ত হয়ে যেতে পারে। কিন্তু সুতরাং আজকে আবার তিনি তো আরেকটা জিনিস, আজকে আমরা আরেকটা জিনিস দেখলাম কিন্তু, সেটা আপনি খেয়াল করেছেন কিনা, যে আমাদের যে তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তিনি বলতেছিলেন যে আওয়ামী লীগ এর ঘুড়ির উঠছে এখানে নাটাই নাকি দিল্লিতে, দিল্লির মানে নাটাই চালাচ্ছে ওরা, ওদের মতো করে চলছে, এই দেশ এই দেশে নাকি এই দলটার কোনো ভিত্তিই নাই। তো একজন সরকারের অংশ হিসাবে সরকারের তথ্য উপদেষ্টা অন্য একটা দেশ সম্পর্কে এই ধরনের কথা বলাটা কি আপনি কি মনে করেন কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? দেখুন, আমাদের মাননীয় উপদেষ্টা এখন নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি উজিরে খামাখা বলে পরিচিতি অর্জন করেছিলেন, অর্থাৎ দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন বা মন্ত্রী মর্যাদায় নিয়োজিত ছিলেন। তিনি
তার নিজস্ব একটা ঢং ইতিমধ্যে কার্ভ আউট করে নিয়েছেন, স্পেস কার্ভ আউট করে নিয়েছেন। সবাই জানে যে তার পক্ষে যে কোনো বিপ্লবী গুলি আওড়ানো সম্ভব। চে গুয়েভারার সঙ্গে তার তুলনা করা যেতে পারে, যিনি রাষ্ট্রীয় যে চৌহদ্দি মানে অগাধ সম্মান সবসময় প্রদর্শন করতে সদা প্রস্তুত, এমনটি বলা যাবে না। এক, দ্বিতীয়ত তিনি অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টার জন্য স্ট্যাটাস হাজির করেন, পরে তা নামিয়ে ফেলেন। সেই রকমের দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস তাকে বিশ্ব দরবারে ক্লিন্টন মহোদয়ের কে হাজির নাজির রেখে তিনি কিন্তু তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এই বিপ্লবের। তো সুতরাং তাকে খাটো করে দেখবার কোনো সুযোগ নেই। এবং তিনি ভেরি ইনোভেটিভ একজন পার্সন এবং বোদ্ধা একজন ব্যক্তিত্ব বলে তার যারা সমর্থক তারা তাকে স্থায়ী মনে করেন, এবং সেই কারণে তিনি আপনার যে কোনো ধরনের বক্তব্য হাজির করে অভ্যস্ত হয়ে গেছেন। সুতরাং এটা নতুন কিছু নয়, অবাক হওয়ার কিছু নেই। না, আপনি অবাক হন নাই, কিন্তু যখন এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদেরকে নিরপেক্ষ সরকার হিসেবে বলছে এবং তার একজন উপদেষ্টা যখন নাকি একটা নির্দিষ্ট দলের ব্যাপারে এই ধরনের মন্তব্য করছে, তখন কি পুরো সরকারের নিরপেক্ষতাটা থাকছে? খুব সমস্যাটা অন্য জায়গায়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি সরকার প্রধান, এটা তার সরকার, তিনি পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন করেছেন। এখন যাকে তিনি আন্তর্জাতিক দরবারে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, এবং এক অর্থে কিন্তু মাহফুজ মহোদয় তার নিয়োগকর্তা, তো সেইখানে আপনার অন্য কিছু করবার তো খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না। আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি। আমাদের শেষ প্রশ্নটা হলো যে এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকেই তার সাবেক সহযোগী, মানে তার সঙ্গে আন্দোলনে যারা সহযোদ্ধা ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এখন বাংলাদেশে দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ভিডিও আপ করেছেন, ছোট একটা ভিডিও। সেখানে উনি বলেছেন, এবং ওটার উনি একটা শিরোনাম দিয়েছেন যে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেইলর 1। এবং সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভিডিওতে দেখা যাচ্ছে উনি বলেছেন যে যখন তারা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছেন তখন নাকি সেনাপ্রধান এতে রাজি হননি, এবং পরবর্তীতে উনি এরা যখন চাপ দিয়েছে তখন তুমি বলেছিলেন যে বুকে পাথর বেঁধে আমি এটাকে মেনে নিলাম। তো এই যে কথাগুলো, আমার এখানে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, ওই সময় কি কথা হয়েছে কি কথা হয়নি তার বিষয়ে এতদিন পরে এসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই যে কথাগুলো প্রকাশ করা, এটা কি মানে আপনার শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? 1 নম্বর। দ্বিতীয়ত হলো, বর্তমানে একটু আগে হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের সমর্থনে কি এটাকে আরো মানুষকে উস্কে দিচ্ছে কিনা সেনাবাহিনীর এগেইনস্টে? ধন্যবাদ। এখন নানান রকমের পয়েন্ট আছে এখানে। একটি হচ্ছে তিনি যখন মাননীয় মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন, তখন কিন্তু গোপনীয়তার শর্ত যে বিষয়টি আছে সেইটাও তার শপথের অংশ হিসেবে মেনে নিয়েই তিনি শপথ গ্রহণ করেছেন। এখন এই রাষ্ট্রীয় বিষয়, মাননীয় সেনা প্রধানের সঙ্গে তার যে কথোপকথন, সেটি কিন্তু গোপনীয়তার প্রিলুড স্টেজে পড়ে। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো তিনি শপথ গ্রহণ করেছেন। সুতরাং আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে কখনোই এই কাজটি আমি করতাম না। এখন ধরুন তারা টকবগে তরুণ এবং তারুণ্য কোন রকমের বাধা মানে না। অ্যারোগেন্স অফ ইউথ বলে একটা কথা আছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে। ফরাসি বিপ্লবের সময় আমরা তেমনটি দেখেছি। আমাদের চট্টগ্রামের বালক জমর সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে তাকে ট্রায়ালের সম্মুখীন হতে হয়েছে। জমরের ভাগ্যে যা ঘটেছে, আমাদের এই বিপ্লবীদের ভাগ্যে কি ঘটে ইজ ডিফিকাল্ট টু টেল। অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি আপনার এই ব্যস্ততার মধ্যেও আপনি যে আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন, যুক্ত হয়েছেন অনুগ্রহ করে, এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিশ্লেষণ। অনেক ইঙ্গিতপূর্ণ কথা উনি সবসময় বলেন, যথারীতি এবারও বলেছেন। আমি আশা করি ওনার এই সমস্ত কথা থেকে আপনারা
সবাই আপনাদের চিন্তার খোরাকটা পেয়ে যাবেন। ভালো থাকবেন আপনারা। এখন এই পর্যন্তই।